This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বহুদিনের অপেক্ষার পরে আজকে আমি প্রতিবেদক সায়ন্তন চক্রবর্তী বঙ্গচক্ষু ইউটিউব চ্যানেলের পর্দায় জ্যোতির কুকীর্তি পর্ব 4 নিয়ে হাজির হয়েছি। পশ্চিমবঙ্গে 34 বছরের সিপিএম এর অপশাসনে আর জ্যোতি বসুর মুখ্যমন্ত্রীত্বে নানান ভয়ানক পৈশাচিক ঘটনা, হত্যাকাণ্ড থেকে শুরু করে ধর্ষণ ঘটেছে। সেই পৈশাচিক ঘটনাগুলো সিপিএম এর হারমাদরা বারংবার চেষ্টা করেছে চাপা দেওয়ার। সিপিএম এর হারমাদরা এখনো চেষ্টা করে যায় যাতে সেই সব ঘটনা জনসাধারণ মনে না রাখে বা জনসাধারণের সামনে সেই সব ঘটনা যাতে পুনরায় উত্থাপিত না হয়। কিন্তু আমাদের মতো ছোটখাটো কিছু ইউটিউবার আছে যারা সিপিএম এর আমলের সেই সব নারকীয় পাশবিক ঘটনাগুলোর কথা মানুষকে মনে করিয়ে দিতে চাই, যাতে সিপিএম যেই ভদ্র মানুষের মুখোশ পরে এখন ঘুরে বেড়াচ্ছে তাদের মুখোশের আড়ালে যে কিরকম একটি পৈশাচিক রূপ আছে তা সাধারণ মানুষ বুঝতে পারে। সেই উদ্দেশ্য নিয়েই জ্যোতির কুকীর্তি শুরু করেছিলাম, যার প্রথম 3টি পর্ব এই বঙ্গচক্ষু চ্যানেলেই রয়েছে, আপনারা সেই পর্বগুলো দেখতে পারেন। আর আজকে বঙ্গচক্ষুর পর্দায় জ্যোতির কুকীর্তি পর্ব 4 নিয়ে আমি হাজির। চলুন তাহলে জ্যোতির কুকীর্তি পর্ব 4 শুরু করা যাক। আজ 2025, কিন্তু জ্যোতির এই কুকীর্তি জানতে হলে পিছিয়ে যেতে হবে প্রায় 35 বছর আগে, 1990 সাল। 1990 সালের গরমকাল 30শে মে কলকাতা থেকে বেশ খানিকটা দূরে দক্ষিণ 24 পরগনার গোসাবা অঞ্চল, সেখানে 3 জন মহিলা গিয়েছেন টিকাকরণ কর্মসূচি করতে। সেখানে টিকাকরণ কর্মসূচির পাশাপাশি স্থানীয় সরকারি ডাক্তার এবং আধিকারিকদের সঙ্গে মিটিং এর ব্যবস্থাও করা হয়েছে। টিকাকরণ কর্মসূচির পাশাপাশি সেইখানে মিটিংও চলছে। সেই মিটিং এর প্রধান বক্তা রেণু ঘোষ। কে রেণু ঘোষ? রেণু ঘোষ তৎকালীন হু এবং ইউনিসেফের দিল্লির প্রতিনিধি। তিনি সেই মিটিং এ বক্তব্য রাখছেন। তার সহযোগী হিসাবে রয়েছে পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দপ্তরের উচ্চ পর্যায়ের অফিসার উমা ঘোষ এবং তৎকালীন ডেপুটি ডিস্ট্রিক্ট এক্সটেনশন মিডিয়া ম্যানেজার বা অফিসার অনিতা দেওয়ান। এই 3 জন মহিলা অফিসার সেদিন সেখানে টিকাকরণ কর্মসূচির পাশাপাশি করছিলেন স্থানীয় ডাক্তারদের সঙ্গে একটি মিটিং। ঘটনাচক্রে সেদিন ছিল জামাই ষষ্ঠীর দিন এবং সেদিন দুপুরবেলা অন্যান্য যে সমস্ত আধিকারিকরা ছিলেন তারা খাওয়া দাওয়া করলেও অনিতা দেওয়ান খাওয়া দাওয়া করেননি। তিনি শুধুমাত্র ডাবের জলের ওপর ছিলেন। মিটিং শেষে এবং টিকাকরণ কর্মসূচি শেষে তারা গাড়ি নিয়ে, ট্যাক্সি নিয়ে কলকাতার উদ্দেশ্যে রওনা দেন। যতক্ষণে তারা কলকাতার উদ্দেশ্যে রওনা দেন ততক্ষণে দুপুর গড়িয়ে বিকেল হয়েছে। গাড়ির চালক অবনী নাইয়া। গাড়ি যখন মেঠো রাস্তা ধরে কলকাতার দিকে এগোচ্ছে, পৌঁছেছে ইএম বাইপাস, সন্ধ্যা তখন 6টা বাজে। রাস্তার দুধারে ধানক্ষেত। তখনকার ইএম বাইপাস এখনকার ইএম বাইপাসের মতো ঝাঁ চকচকে নয়। জনমানব শূন্য একটি রাস্তা দিয়ে গাড়ি এগিয়ে চলেছে নিজের গতিতে। হঠাৎই দেখা গেল সামনে একটি সিপিএম পার্টি অফিসের সামনে 4-5 জন যুবক সিপিএম পার্টি অফিস থেকে বেরিয়ে আসলেন। স্বাভাবিকভাবেই তারা যে সিপিএম এর ক্যাডার তা বুঝতে কারুর অসুবিধা হয়নি। সেই যুবকরা রাস্তায় বেরিয়ে এসে হাতে টর্চ জ্বালিয়ে গাড়িটিকে থামতে ইশারা করলো। কিন্তু অবনী নাইয়া বিপদের আগাম গন্ধ পেয়ে গাড়ি না থামিয়ে গাড়ি এগিয়ে নিয়ে যেতে শুরু করলেন। সিপিএম এর পার্টি অফিস থেকে বেরোনো সিপিএম এর ক্যাডারদের নির্দেশ অমান্য করে অবনী নাইয়া গাড়ি এগিয়ে নিয়ে যাচ্ছে। এ তো প্রায় ভগবানের নির্দেশ অমান্য করা। সাথে সাথে সেই সিপিএম এর ক্যাডাররা ইট পাথর নিয়ে গাড়ির ওপর ছুটতে থাকলেন এবং তাড়া করতে লাগলেন। গাড়ির কাজগুলো ঝনঝন করে ভেঙে পড়তে লাগলো। ভাঙা কাজগুলো গাড়ির পিছনের সিটে বসে থাকা 3 জন মহিলা আধিকারিক অর্থাৎ রেণু ঘোষ, উমা ঘোষ এবং অনিতা দেওয়ানের গায়ের মধ্যে ভেঙে পড়ল।
এরকম দেখে আরো তাড়াতাড়ি গাড়ি নিয়ে সেখান থেকে পালানোর জন্য, বিপদমুক্ত হওয়ার জন্য যখন ড্রাইভার অবনী নাইয়া চেষ্টা করছেন, তখন টাল সামলাতে না পারিয়ে কোনো কিছুর সঙ্গে ধাক্কা লেগে গাড়িটি পাল্টি খেয়ে যায়। ফলে গাড়িটি সেখানে অ্যাক্সিডেন্ট করে পড়ে যায়। সঙ্গে সঙ্গে আরো 12-14 জনের সিপিএম দের হারমাদের একটি দল সেখানে উপস্থিত হয়। আর আগে থেকেই 4-5 জনের একটি দল ছিল, প্রায় 20 জন হারমাদ হাতে লাঠি সোটা অস্ত্র শস্ত্র নিয়ে চড়াও হয় গাড়ির উপর। গাড়ি থেকে অবনী নাইয়া, ড্রাইভার অবনী নাইয়াকে টেনে এনে তাকে ব্যাপক মারধর করতে শুরু করে। এমনকি তাদের নির্দেশ অমান্য করে কেন মহিলা অফিসারদের নিয়ে সেই গাড়ি এগিয়ে যাচ্ছিল সেই অপরাধে অবনী নাইয়ার পুরুষাঙ্গ, যৌনাঙ্গ পা দিয়ে, জুতো দিয়ে পিষে দেয়া হয়। আমি আবার বলছি, ড্রাইভার অবনী নাইয়ার যৌনাঙ্গ, পুরুষাঙ্গ পা দিয়ে পিষে দেয়া হয়। শুধু তাই নয়, অবনী নাইয়ার উপর চলতে থাকে লাঠি সোটা এবং মোটা রডের দিয়ে আক্রমণ। অবনী নাইয়া হাত জোর করে তাদের কাছে নিজের প্রাণ ভিক্ষা করে, বলতে থাকে যে গাড়িতে যারা রয়েছে তারা ডাক্তার, তারা সরকারি অফিসার, দিদিদের কিছু করো না। কিন্তু অবনী নাইয়ার সেই কথায় কর্ণপাত না করে অবনী নাইয়ার ওপর সিপিএম হারমাদদের আক্রমণ আরো জোরদার হয়। এরপরে গাড়ির পিছনের সিটে বসে থাকা সেই 3 জন মহিলা আধিকারিকের ওপর নজর পড়ে সিপিএম হারমাদদের। হায়নার মতো লোলুপ দৃষ্টিতে তারা মহিলা আধিকারিকদের দেহটিকে যেন ছিঁড়ে কুড়ে খাচ্ছিল। তারা সেই 3 জন মহিলা আধিকারিককে টেনে হিচড়ে নিয়ে পাশের ধান খেতে ফেলে এবং প্রত্যেককে গণধর্ষণ করে। পুলিশ আসে এই ঘটনার প্রায় 5-6 ঘন্টা পরে। রাত তখন 11টা। পুলিশ এসে 3 জন মহিলার বিবস্ত্র দেহ নিয়ে কলকাতা ন্যাশনাল মেডিকেল কলেজে নিয়ে যায়। প্রথমে ভাবা হয়েছিল যে প্রত্যেকেই মৃত, কিন্তু গিয়ে দেখা যায় যে তখনও 2 জন প্রাণে জীবিত রয়েছে। যখন মহিলা আধিকারিকের দেহ পরীক্ষা করা হয় তখন চিৎকার করে একজন মহিলা ডাক্তার অজ্ঞান হয়ে যান। কিসের জন্য সেই ডাক্তার অজ্ঞান হয়ে গেল? মহিলা ডাক্তারের দেহ পরীক্ষা করতে গিয়ে, সেটি খুঁটিয়ে দেখতে গিয়ে দেখা যায় যে অনিতা দেওয়ান, যিনি তৎকালীন পশ্চিমবঙ্গ সরকারের অধীনেই ডিস্ট্রিক্ট এক্সটেনশন মিডিয়া ম্যানেজার বা অফিসার হিসাবে কাজ করছিলেন, তার যৌনাঙ্গে, তার জননাঙ্গে একটি 1 ফুট মতো লম্বা টর্চ ঢুকিয়ে দেওয়া হয়েছে। সেই দৃশ্যের বিভৎসতা দেখে যে মহিলা ডাক্তার দেহ পরীক্ষা করছিলেন তিনি অজ্ঞান হয়ে যান। অবনী নাইয়া ড্রাইভার মৃত্যুর সঙ্গে পাঞ্জা কষছিলেন। 4 দিন পরে হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন। পরবর্তীকালে যখন এই ঘটনা জনসমক্ষে আসে, সংবাদ মাধ্যমে লেখালেখি হয়, ততক্ষণে জনরোষ তৈরি হয়েছে। মানুষজন এই বিষয় নিয়ে সরাসরি সরকারকে প্রশ্ন করতে শুরু করেছে। তৎকালীন পশ্চিমবঙ্গ সরকার, মুখ্যমন্ত্রী জ্যোতি বসু এবং তার মুখ্যমন্ত্রীত্বে স্বাস্থ্যমন্ত্রী থাকা প্রশান্ত সুর মন্তব্য করেন, স্থানীয় গ্রামবাসীরা এই 3 জন মহিলাকে ছেলে ধরা ভেবে আক্রমণ করেছে। আচ্ছা, যদি মনে করি যে তৎকালীন গ্রামবাসীরা এই মহিলাদের ছেলে ধরা ভেবেই আক্রমণ করেছে, তাহলে তারা সেই 3 জন মহিলাকে ধর্ষণ কেন করবে? প্রশ্ন সেদিনও ছিল, সেই প্রশ্নের উত্তর এখনো খোঁজা হচ্ছে। তৎকালীন মুখ্যমন্ত্রী, সিপিএম এর কীর্তিমান মুখ্যমন্ত্রী জ্যোতি বসু কি বলেছিল জানেন এই ঘটনার পরে? এরকম তো কতই হয়, এ নিয়ে আর কি বলার আছে। ঠিক এই মন্তব্য করেছিলেন জ্যোতি বসু। আজকে অভয়াকাণ্ডের পরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিন্দুমাত্র কালক্ষেপ না করে সরাসরি বলেছিলেন যে যারা এই বিভৎস নৃশংস ঘটনার সঙ্গে জড়িত তাদের ফাঁসি চাই, দোষীদের শাস্তি হবে। কিন্তু তৎকালীন মুখ্যমন্ত্রী জ্যোতি বসু বলেছিলেন যে এরকম তো কতই হয়। তুলনা করেন না সিপিএম আমাদের সঙ্গে পশ্চিমবঙ্গে বর্তমান মুখ্যমন্ত্রীর? মানসিকতার পার্থক্য কোথায় সেটা বুঝতে হবে। কিন্তু আসল তথ্য বেশ কিছুদিন পরে সামনে আসে। কিসের জন্য এই 3 জন নিরীহ মহিলা অফিসারের উপর এরকম
নারকীয় পাশবিক অত্যাচার করা হয়, অবনী নাইয়ার যৌনাঙ্গ পিষে ফেলা হয়, অনিতা দেওয়ানের জননাঙ্গে লম্বা টর্চ ঢুকিয়ে দেওয়া হয়, ধর্ষণ করা হয়, হত্যা করা হয়, নিশ্চয়ই তো পিছনে কোনো কারণ থাকবে। না হলে সিপিএম এর হারমাদরা হঠাৎ করে কেনই বা একটি গাড়িকে দাঁড় করাবে? কার নির্দেশ ছিল? এরকম তো রাস্তা থেকে অনেক গাড়ি যায়, কিন্তু নির্দিষ্ট করে ঠিক ওই গাড়িটিকেই কেন দাঁড় করানো হলো? এর পিছনেও কারণ আছে, এর পিছনেও রয়েছে তথ্য, এর পিছনেও রয়েছে প্রমাণ। তৎকালীন এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের ডিরেক্টর ছিলেন ডি ব্যানার্জি। তিনি সুমন্ত বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যখন কথোপকথন বা সাক্ষাৎকার হচ্ছিল, সেই সময় তিনি জানিয়েছিলেন যে ইউনিসেফ দক্ষিণ 24 পরগনার বিস্তীর্ণ গ্রামগুলোতে উন্নয়নের জন্য বিপুল পরিমাণ টাকা দিয়েছিল পশ্চিমবঙ্গ সরকারকে। সেই টাকা সিপিএম এর স্থানীয় নেতা, পঞ্চায়েতের প্রধান, সিপিএম এর গুন্ডারা ব্যাপক তছরূপ করে। কোনো উন্নয়ন তো হয়নি, উল্টে সেই সমস্ত টাকা তারা গায়েব করে দিয়েছিল, তছরূপ করে দিয়েছিল। সেই আর্থিক কেলেঙ্কারির খবর পেয়ে গিয়েছিল রেণু ঘোষ, উমা ঘোষ, অনিতা দেওয়ানরা। তারা এর কাছে সেই সমস্ত তথ্য, সেই সমস্ত প্রমাণ চলে এসেছিল। ফলে সিপিএম এর এই আর্থিক তছরূপের কথা যাতে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের কাছে না পৌঁছায়, যাতে সংবাদ মাধ্যমের কাছে না পৌঁছায়, যাতে তৎকালীন সমাজের লোকেরা সিপিএম এর এরকম আর্থিক তছরূপের কথা জানতে না পারে, সেই কারণে এই তিনজনকে, এই তিনটি পথের কাঁটাকে সরিয়ে দিতে হবে। তাই ঠিক টার্গেট করে তাদের গাড়িকেই টর্চ দিয়ে দাঁড় করানো হয়, তাদের গাড়ির উপরই চড়াও হওয়া হয়। গাড়ির ড্রাইভার অবনী নাইয়া থেকে শুরু করে হু এবং ইউনিসেফের দিল্লির প্রতিনিধি রেণু ঘোষ, পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য দপ্তরের উচ্চ পর্যায়ের অফিসার উমা ঘোষ, ডিস্ট্রিক্ট এক্সটেনশন মিডিয়া অফিসার অনিতা দেওয়ানকে হত্যা করা হয়। শুধু মনে রাখবেন যে এই টর্চ দিয়ে গাড়িটিকে দাঁড় করানো হয়েছিল, সেই টর্চটি প্রায় 1 ফুট লম্বা টর্চ অনিতা দেওয়ানের যৌনাঙ্গে ঢুকিয়ে দেওয়া হয়েছিল। মুখ্যমন্ত্রী জ্যোতি বসু, মহান জ্যোতি বসু, কীর্তিমান জ্যোতি বসু, যে জ্যোতি বসু সিপিএম এর কাছে ভগবান, সেই জ্যোতি বসুর কুকীর্তিগুলোর মধ্যে অন্যতম নৃশংস পৈশাচিক কুকীর্তি হচ্ছে এই বানতলা ধর্ষণ এবং হত্যাকাণ্ড। বানতলায় এই ঘটনা ঘটেছিল, তাই এই কুখ্যাত ঘটনা বানতলা ধর্ষণ এবং হত্যাকাণ্ড নামে কুখ্যাত হয়ে আছে। আর এই বানতলা ধর্ষণ কাণ্ড ঘটার পরে জ্যোতি বসুর সেই মহান উক্তি, এরকম তো কতই হয়। শুধু তাই নয়, উমা ঘোষ দত্ত কমিশনে জানিয়েছিলেন জবানবন্দিতে, যারা অত্যাচার করছিল তাদের হাতে পায়ে ধরেছিলাম, কথা তো শোনেইনি, উল্টে মুখের মধ্যে লাথি মেরেছিল। কারা লাথি মেরেছিল জানেন? সিপিএম এর হারমাদরা, যারা এখন রাস্তায় ঘুরছে, বিচার চাই, বিচার দাও, মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ চাই, তাদের পূর্বপুরুষরা এই ঘটনা ঘটিয়েছিল সিপিএম এর হারমাদরা। তাই সিপিএম এর হারমাদরা যখন বলবে যে তারা সব দিক থেকে এগিয়ে, তাদের বলবেন তোমরা সব দিক থেকে এগিয়ে কিনা জানি না, কিন্তু পশ্চিমবঙ্গের মানুষকে অত্যাচার, পশ্চিমবঙ্গের মানুষের জীবন বিভীষিকাময় করে তোলার জন্য বা পশ্চিমবঙ্গের মানুষকে ধর্ষণ, হত্যা করার ক্ষেত্রে তোমরা সত্যিকারের সর্বকালীন রেকর্ড করে গিয়ে। দর্শক বন্ধুরা, জ্যোতির কুকীর্তির এই পর্বটি আপনাদের কেমন লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন। যারা যারা মনে করবেন এই তথ্য আরো মানুষকে জানানো উচিত, তারা এই ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আপনাদের জানাই, প্রতি মাসের প্রথম শনিবার জ্যোতির কুকীর্তি আসবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।